রাজু রোগাসোগা ছেলে ছিল বলে ওকে নিয়ে সকলে মজা করত। সুনাইনা, তুমি নিজের ছেলেকে কিছু খাওয়াও না কেন? মা, আমি ওকে সব কিছু খাইয়ে দেখে নিয়েছি, দুধ, মাখন, কলা, সব কিছু, কিন্তু এর শরীরে তো কিছু লাগেই না। এ একদম নিজের দাদুর উপরে গেছে। উনিও এরই মতো রোগাসোগাই ছিলেন। কিন্তু ঠাকুমা, সকলে আমাকে বাঁশ বাঁশ বলে ডাকে। তুই রোগা তো, এতে তোর দোষটা কোথায়? বিকেল বেলায় রাজু নিজের বন্ধু নন্দুর সাথে বল নিয়ে খেলছিল। তখনই দুটো বড় ছেলে এলো। এই বলটা আমার। না, এটা আমার বল, কালকে আমার বাবা আমাকে এনে দিয়েছে। এতক্ষণ এটা তোর ছিল, কিন্তু এখন এই বলটা আমার। না, এটা আমার। আরে এই তালপাতার সেপাই, তুই আমাদের সাথে লড়বি? চল রাজু, আমরা যাই। না, এটা আমার বল। রাজু, আমরা নতুন বল কিনে নেব, তুই এখান থেকে চল এখন। নন্দু নিজের বন্ধুকে নিয়ে চলে গেল। মহা ভিতর ডিম, তালপাতার সিপাই। এদের কথাগুলো শুনে রাজু খুব রেগে গেল, কিন্তু ওর কাছে করার কিছুই ছিল না। হতাশ রাজু পুকুরে নিজের ছবি দেখতে লাগলো, আর নন্দু পাশে বসে পুকুরে নুড়ি পাথর ফেলছিল। অনেকক্ষণ পরে, অনেক দেরি হয়ে গেছে, চল আমরা বাড়ি ফিরে যাই। তুই যা, আমি কিছুক্ষণ পরে ফিরবো। ঠিক আছে, তুই কিছুক্ষণ পরে চলে আসবি। নন্দু ওখান থেকে চলে গেল। বিকেল হয়ে গেছিল। রাজু ঘরে ফেরার সিদ্ধান্ত নিল। যখন ও জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই ও একটা কলা গাছ দেখতে পেল, যেটা চকচক করছিল। রাজু ওই গাছের কাছে গেল, আর তারপর হঠাৎ করে গাছ বলে উঠল, রাজু, আমি জানি তুমি খুবই দুঃখে আছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। একটা গাছ আমার কি করে সাহায্য করবে? রাজু নিজেকে চিমটি কাটল। রাজু, আমি সত্যি সত্যি কথা বলতে পারি, কারণ আমি একটা জাদু কলা গাছ, আর আমি সত্যি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি করে আমার সাহায্য করবে? এই দেখো, এই কলাগুলো দেখো, এই কলাগুলো হলো সব জাদু কলা। তুমি এগুলোর থেকে একটা কলা খেয়ে নাও, আর তারপর দেখো কি হয়। রাজু একটা কলা ভেঙে নিল, আর যেই রাজু কলার খোসাটা ছাড়ালো, তখনই চারিদিকে আলো হয়ে উঠল। আর যখন রাজু ওই কলাটা খেলো, তখন ওর শরীর নিজে থেকেই বেড়ে গেল, আর ও রোগা সোগা আর ছিল না, বরং অন্য ছেলেদের মতোই গোলুমলু হয়ে গেছিল। রাজু খুব খুশি হয়ে গেছিল। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যখন তোমায় সাহায্য করেছি, তাহলে তোমাকেও আমায় একটা সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন করব না? তোমাকে আমার জন্যে ওই পুকুর থেকে জল আনতে হবে। শুধু এই কথা? হ্যাঁ, ব্যাস এইটুকুই। রাজু সঙ্গে সঙ্গেই পুকুরের কাছে গেল, আর ওখানে ও একটা কলসিতে করে জল তুলল। কলসিটা নিয়ে রাজু গাছের কাছে চলে এলো, আর যেই ও গাছে জল ঢাললো, গাছের মধ্যে থাকা আত্মা ওই গাছ থেকে বাইরে বেরিয়ে এলো। তুমি আমাকে মুক্ত করে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গাছের আত্মা আকাশে চলে গেল, আর গাছ একটা সাধারণ কলা গাছে পরিণত হয়ে গেল। তারপর রাজু বাড়ি ফিরল। ওর মা আর ঠাকুমা বদলে যাওয়া রাজুকে দেখে অবাক হয়ে গেলেন। মা নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন, আর রাজু মাকে ওই জাদুর কলা গাছের ব্যাপারে বলল। কিন্তু ঠাকুমা
আমি বুঝতে পারলাম না যে ওই গাছের আত্মাটা গেল কোথায়। ওই গাছ একটা শাপিত গাছ ছিল, যাকে তুই মুক্ত করে দিয়েছিস, বুঝলি? কিন্তু যাই হোক না কেন, ওই গাছটা আমার শরীরটাই পাল্টে দিয়েছে। এখন কেউ আর আমাকে হুমকি দেবে না। পরের দিন রাজু নিজের বল ফেরত নিতে গেল। ও দেখলো বলবান আর দীপক দুজনেই ওরই বলটা নিয়ে খেলছিল। রাজু চট করে বলটা ধরে নিল, আর যখন বলবান আর দীপক ওর দিকে তাকালো, ওরা তখন বিশ্বাসই করতে পারছিল না যে ও সেই রাজুই। এইটা কি করে সম্ভব? এ তো পেঁকাটির মতো রোগা ছিল। ছিলাম, কিন্তু এখন আর নেই। এখন আমি তোমাদের চাটনি তৈরি করব। রাজু দুজনের পেছনে ছুটতে শুরু করলো, আর দুজনে রাজুর থেকে ভয় পেয়ে ছুটলো। এভাবেই জাদুর কলা গাছ রাজুর জীবনটাকেই বদলে দিল। উত্তরাখণ্ডে একটা গ্রাম ছিল। ওখানে বিরজু তার মা আর বউ লতার সাথে থাকতো। বিরজু একজন পরিশ্রমী লোক ছিল, যে পরিবারের দেখাশোনা করত। বিরজু নিজের পরিবার চালানোর জন্য ট্রেনে সিঙ্গারা বিক্রি করার কাজ করত। প্রত্যেক দিন বিরজুর বউ লতা সিঙ্গারা বানিয়ে দিত। একদিন বিরজু সকাল সকাল সিঙ্গারা নিয়ে ট্রেনে যায়। সিঙ্গারা, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, টাটকা টাটকা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। এই যে দাদা, সিঙ্গারা খাবেন নাকি? কি বলেন? না, আমি সিঙ্গারা খাই না, আমি ডায়েটে রয়েছি। ডায়েটে রয়েছেন? সেটা আবার কি? কোনো স্টেশনের নাম নাকি? আরে না না, কোনো স্টেশনের নাম নয়। আরে মানুষ যখন তার ওজন কমাতে চায় তখন সে ডায়েট করে, বুঝতে পেরেছো? আরে যখন সে ডায়েট করে তখন কম খায়। আচ্ছা তাই বুঝি? আমাদের গরিব মানুষেরা তো তাহলে রোজই ডায়েট করে। গ্রাহকদের সিঙ্গারা বিক্রি করার পর বিরজুর কাছে কয়েকটা সিঙ্গারা বেঁচে যায়। বিকেল বেলা হয়ে গেছিল। বিরজু একজন লোককে বলল, এই যে বাবু, সিঙ্গারা খাবেন নাকি? বাস কয়েকটা বেঁচে রয়েছে। আরে না না, আমার কাছে আমার স্যান্ডউইচ রয়েছে, বুঝতে পেরেছো? আমি সেটাই খাবো। সেটা আবার কি, এই স্যান্ডউইচ? আরে যে বাইরের খাবার খেতে ভালোবাসে না সেই খায় স্যান্ডউইচ। এই নাও, তুমিও একটু খেয়ে দেখো না। ওই লোকটা বিরজুকে একটা স্যান্ডউইচ দেয়, যেটা খেয়ে বিরজু বলে, বাবা, এ তো বেশ সুস্বাদু খেতে। এরপর থেকে আমি স্যান্ডউইচও বিক্রি করব। সিঙ্গারার সাথে স্যান্ডউইচ, আরো বেশি রোজগার হবে। এইটুকু বলে বিরজু বাড়ি চলে আসে আর সমস্ত কথা নিজের মা আর বউ লতাকে বলে। আরে আমাদের এখন সিঙ্গারার সাথে সাথে স্যান্ডউইচও বিক্রি করতে হবে, তাহলে মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে আর আমাদের ব্যবসাও বাড়বে, কি বলো? স্বাস্থ্য তো ঠিক আছে, কিন্তু আমরা এটা বানাবো কি করে? আর যদি আমরা রোজগার না করতে পারি তখন? লতা ঠিকই বলছে। দেখো সোনা, একটা কাজ কর, কিছুদিন তুই শুধু স্যান্ডউইচই বিক্রি কর সিঙ্গারার জায়গায়। হয়তো এই ব্যবসাটা চলেই যাবে। আমি তোমাকে কাল থেকেই স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দেব। ঘরের লোকেদের কথা শুনে বিরজু সেরকমটাই করে, আর সিঙ্গারার জায়গায় সিঙ্গারা বিক্রি করার জন্য ট্রেনে যায়। আর প্রথম দিন অল্প স্বল্প ইনকাম করে বাড়ি চলে আসে। এত কম স্যান্ডউইচ বিক্রি হয়েছে এটা দেখে মা আর লতা বলে, মন খারাপ করিস না বিরজু, আজ তো প্রথম দিন, তাই না? কাল আবার চলে যাস, কাল তোর ভালো দিন যাবে। কালকের তৈয়ারি আমি আজই করে ফেলেছি। আমরা যেরকম আলাদা আলাদা সিঙ্গারা বিক্রি করতাম, সেরকমই আলাদা আলাদা রকমের স্যান্ডউইচ বিক্রি করব। অন্য কোনো উপায় কিরকম স্যান্ডউইচ বিক্রি করব? আরে কি বলতে চাও তুমি? আমরা কাল পাহাড়ি স্যান্ডউইচ বিক্রি করব। পাহাড়ি স্যান্ডউইচ এমন একটা স্যান্ডউইচ যে একটা স্যান্ডউইচ দিয়ে পুরো পরিবারের পেট ভরতে পারে, এইরকম স্যান্ডউইচ। কিন্তু বৌমা, এর খরচা আমরা কি করে তুলব? পাহাড়ি স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের অনেক খরচা হয়ে যাবে যে, আর যদি ব্যবসা না চলে তাহলে সমস্ত পয়সা খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সাহস করে করতেই হবে, নয়তো আমরা এইভাবেই থেকে যাব। লতা স্যান্ডউইচ বানায়, আর পরের দিন বিরজু একটা ঝুড়ি ভরে পাহাড়ি স্যান্ডউইচ নিয়ে ট্রেনে যায়।
আর তারপর বিক্রি করতে শুরু করে। স্যান্ডউইচ, পাহাড়ের স্যান্ডউইচ, যে খাবে সেই হাসবে, আর যে খাবে না সে আফসোস করবে। স্যান্ডউইচ, পাহাড়ের স্যান্ডউইচ। বীরজুর পাহাড়ি স্যান্ডউইচ কিছু ঘন্টার মধ্যেই পুরো বিক্রি হয়ে যায়। ও খুশি হয়ে এই কথা বাড়িতে এসে বলে, আর মা সমস্ত শাবাশি লতাকে দিয়ে দেয় আর বলে, খুব ভালো উপায় বার করেছো বৌমা, মজাই হয়ে গেল। ধন্যবাদ মা, কিন্তু এটা তো আমার কর্তব্য ছিল। সময় কেটে যাচ্ছিল। বীরজুর এই পাহাড়ি স্যান্ডউইচ খুব প্রসিদ্ধ হয়ে গেল। কয়েকবার তো সমস্ত স্যান্ডউইচ স্টেশনেই বিক্রি হয়ে যেত। বীরজুর ট্রেনে চড়ার দরকারও পড়তো না। কিন্তু বীরজুর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ডাক্তার বীরজুকে পুরো 6 মাসের জন্য বেড রেস্টের জন্য বলে। পুরো পরিবার যেন ভেঙে গেল। মা আর লতার মন পুরোপুরিভাবে ভেঙে গেল। 6 মাসের আরাম মানে বেড রেস্টের কথা শুনে বীরজু আর লতার মন খারাপ হয়ে গেল। আপনাকে 6 মাস অবধি আরাম করতে হবে, আর নিজের পিঠের হাড়ে বেশি জোর দিলে ব্যথা আরো বাড়তে পারে। আপনার খেয়াল রাখুন আর এই ওষুধগুলো নেবেন। লতা আর মা ওকে বলেন, আমাদের পরিবারে এটা কেমন দুঃখ চলে এলো। বীরজু সোনা, এখন তুই ট্রেনে ব্যবসা করতে যেতে পারবি না, আর এরই লাভ উঠিয়ে আমাদের প্রতিবেশী কিরোরিমল এইরকমই পাহাড়ি স্যান্ডউইচ বানিয়ে বিক্রি করছে। আমাদের কাছে কয়েকদিনেরই টাকা বেঁচে আছে, কিছু টাকা পয়সা তো হাসপাতালের চিকিৎসাতেই বেরিয়ে গেল। এইটুকু বলতেই হসপিটালে বীরজুকে দেখার জন্য স্টেশন মাস্টার আসেন, আর ওনাকে দেখে বীরজু নরম অবস্থায় ওঠার চেষ্টা করে। আরে শুয়ে থাকো, শুয়ে থাকো। কেমন আছো তুমি? যখন আমি শুনলাম যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে ভাবলাম তোমার সাথে দেখা করে আসি। মালিক, যা হয় তা তো উপরওয়ালার জন্যই হয়, না হলে তো আমি আজকে বেঁচেই থাকতাম না। আরে এরকম বাজে কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। এমনিতেই আমি তোমার পাহাড়ি স্যান্ডউইচ খুব মিস করছি। আমার 3 মেয়ে তোমার ওই পাহাড়ি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসতো, আর আমিও। বীরজু ওনার কথা শুনছিল, আর তক্ষুনি লতা আর মা ওষুধ নিয়ে আসে। লতা আর মায়ের উদাস চেহারা দেখে স্টেশন মাস্টার বুঝে যায় যে পয়সার খুব কষ্ট চলছে। এসো লতা, এসো। লতা আর মা, এ হলো লতা আর উনি হলেন আমার মা। আমি তোমাদের সাথে আলাপ করাতেই ভুলে গেছিলাম, ইনি হলেন আমাদের স্টেশনের স্টেশন মাস্টার। শুরুর দিকে ইনি আমাদের খুব সাহায্য করেছেন। আমাদের ভালো লাগলো যে আপনি ওর সাথে দেখা করতে এলেন, ধন্যবাদ। আরে এতে ধন্যবাদ জানানোর কি আছে? আমি বিজুর জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। কি রকম খুশির খবর মাস্টার বাবু? খুশির খবর এটাই যে এই স্টেশনে একটা বইয়ের দোকান অনেক দিন হয়ে গেল খালি পড়ে রয়েছে। ওখানে যে বইটই বিক্রি করতো না, সে অন্য বড় স্টেশনে চলে গেছে। তাই তুমি আর তোমার পরিবার যদি চায় তাহলে ওই দোকানটা ব্যবহার করতে পারো, আর তাতে তোমরা তোমাদের পাহাড়ি স্যান্ডউইচের দোকান খুলতে পারো। ওই বেটা 3 কড়ির নকল স্যান্ডউইচ খেয়ে খেয়ে আমাদের পেট খারাপ হয়ে গেছে। স্টেশন মাস্টারের কথা শুনে যেন পুরো পরিবার খুব খুশি হয়ে উঠল, যেন সবাই সান্ত্বনা পেয়ে যায়। আর বীরজু আর লতা বলে, কি সৌভাগ্য আমাদের যে আপনি আমাদের এত বড় উপকার করলেন। যতদিন আমি হসপিটালে রয়েছি ততদিন লতা আর মা, তারপর আমি যেই ঠিক হয়ে যাব সঙ্গে সঙ্গে আমি নিজে পাহাড়ি স্যান্ডউইচ তৈরি করে দোকানে বিক্রি করব। দোকান খোলার পর আমাদের গ্রাহক স্থায়ী হয়ে যাবে আর আমদানিও বাড়বে। এটা তো খুব ভালো কথা, এটা আমরা তাড়াতাড়ি শুরু করব। স্টেশন মাস্টার এই কথা শুনে বীরজুর জন্য একটা দোকান ভাড়ায় নিয়ে নেয়। লতা আর মা দুজনে মিলে পাহাড়ি স্যান্ডউইচের একটা দোকান খোলে। কিরোরিমলের স্যান্ডউইচ এখন কেউ কেনে না। কিছুদিন ভালো ব্যবসা করার পর ওরা দোকানের ভাড়া ভরে দিল, আর মা স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানালো। বীরজুর শরীরও এখন আস্তে আস্তে ঠিক হলো, আর বীরজু নিজের দোকানে খুবই খুশি মনে পাহাড়ি স্যান্ডউইচ বিক্রি করতে শুরু করে দেয়, আর পুরো পরিবার হাসি খুশি থাকতে শুরু করে। তামিলনাড়ুর একটি গ্রামে সন্ধ্যা আর তার স্বামী ইডলি বিক্রি করে সংসার চালাতো। সন্ধ্যার স্বামী মনোজ ইডলি বিক্রি করাতে তাকে সাহায্য করত। পরিশ্রমী আর যোগ্যতা থাকার সঙ্গে সঙ্গেও সে খুব দয়ালুও ছিল। অনেক সময় সে ইডলি ফ্রিতেও দিয়ে দিত।
সন্ধ্যার বাবা আয়ুর্বেদের অনেক বড় বৈদ্য ছিল, আর সেই জন্য সন্ধ্যাও এই জড়িবুটি, গাছপালা আর সমস্ত আয়ুর্বেদিক জিনিসের ব্যাপারে ভালো জ্ঞান ছিল। সন্ধ্যা দিদি, 1 প্লেট ইডলি সাম্বার দাও না, চাটনি একটু ঝালই দিও। এত ঝাল চাটনি কেন? কারণ আমার সর্দি হয়েছে যে, এই জন্যে। সন্ধ্যা সঙ্গে সঙ্গে নিজের বাগানে গিয়ে একটি জড়িবুটির পাতা নিয়ে আসে আর সেটা ঝাল চাটনির মধ্যে দিয়ে তাকে দিয়ে দেয়। যেই ওই মহিলাটি নিজের ইডলিটা ঝাল চাটনির সাথে খায়, সঙ্গে সঙ্গে ওর সর্দি ঠিক হয়ে যায়। আরে বাহ, তোমার ইডলি তো জাদুই বাবা। এতে তুমি কি কি দিয়েছো? আমার সর্দি তো একেবারে ঠিক হয়ে গেছে। এতে শুধুমাত্র জড়িবুটির একটা পাতা আছে, আর কিছুই না। তুমি যদি এইভাবে দুনিয়ার লোককে সাহায্য করতে থাকো ফ্রিতে, তাহলে যে ক্লিনিকে বসে আছে ডাক্তারেরা, তাদের তলবি তলবা গুটিয়ে বাড়ি ফিরতে হবে, বুঝেছো? ব্যাস একটু সাহায্যই তো করেছি বিচারির, সর্দি হয়েছিল যে ওর, তাই। নয়তো তোমার মনে হয় না আমার বাবা যে জড়িবুটির জ্ঞান আমায় দিয়েছেন, এটা এমনিতেই পড়ে থাকতো, তার কোনো মানেই বেরোতো না। ওরা দুজনে ঝগড়া করতে করতে যাচ্ছিল, তখনই তার ছেলে বলল, মা, আমায় স্কুলের টিফিনে ইডলি দিও না। আমি সব সময় ইডলি নিয়ে যাই, সমস্ত বন্ধুরা আমার উপরে হাসে। তোমার বাকি বন্ধুরা টিফিনে কি নিয়ে আসে আমাকে একটু বলো তো বাবা। আমার বন্ধুরা স্যান্ডউইচ আর ব্রেড জ্যাম নিয়ে আসে। তাহলে একটা কাজ কর, কাল থেকে তুই ইডলি স্যান্ডউইচ নিয়ে যাস, তুই নিজেও খাস আর বন্ধুদের সাথেও শেয়ার করিস। হুররে, আমি কাল থেকে ইডলি স্যান্ডউইচ নিয়ে যাব। টনি চলে যাবার পরেই মনোজ সন্ধ্যাকে জিজ্ঞাসা করে, আচ্ছা গিন্নি, একটা কথা বলো তো, এই ইডলি স্যান্ডউইচটা আবার কি? আরে ওটা তো আমি ব্যাস এমনিতেই বলেছি, কালকে ইডলি দেব, ব্যাস একটু বিশেষ পাতা অ্যাড করে দেব। তুমিও না, কি যে করো। পরের দিন থেকে সন্ধ্যা আবার নিজের ইডলির দোকানটা খোলে। কেনা বেচা তো ভালোই হচ্ছিল, তখনই মনোজ ওর কাছে আসে। সন্ধ্যা, তুমি এক্ষুনি দোকানটা বন্ধ করো, আমাদের এখান থেকে বেরোতে হবে। শহরে ভয়ঙ্কর একটা রোগ ছড়িয়ে পড়েছে আর আস্তে আস্তে গ্রামের দিকে এগিয়ে আসছে, আর সরকার সমস্ত দোকানপাট বন্ধ করে বলেছে যে ঘরে থাকতে, কেউ যেন বাইরে না বেরোয়। এটা হঠাৎ করে কি করে হলো? ওকে তো আমি এক্ষুনি স্কুলে ছেড়ে আসলাম। যাও গিয়ে ওকে নিয়ে এসো। সমস্ত বাচ্চারা নিজেদের বাড়িতে রয়েছে আর তুমি ওকে স্কুলে পাঠিয়েছো। মনোজের কথা শুনে হুড়োহুড়ি করে সন্ধ্যা নিজের বাচ্চা টনিকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছিল, তখনই স্কুলের বাসটা ওদের বাড়ির সামনে চলে আসে। চলো বাড়ি চলো সোনা। সন্ধ্যা, মনোজ আর টনি ওরা তিনজনে একসাথে বাড়ি চলে যায়, আর ওদের কাছে যা টাকা পয়সা থাকে সেসব দিয়ে মুদিখানার দোকান, খাবার দাবার সেই সব কিছু কিনে নিয়ে বাড়ি ফিরে যায়। আর তারপর সন্ধ্যা গিয়ে মনোজকে বলে, আমাদের কাছে মাত্র কিছুই খাবার দাবার বেঁচে আছে, কতদিন অবধি বাড়িতে থাকতে হবে কিচ্ছু জানি না। আচ্ছা, আমরা তো তোমার বাবার কাছ থেকে এই ব্যাপারে একটু সাহায্য নিতেই পারি। আয়ুর্বেদের ওপরে ওনার অনেক জ্ঞান রয়েছে, তাই না? এইসব ছোটখাটো রোগের ব্যাপারে ঝটপট একটা সমাধান বের করতে পারবেন। মনোজের কথা মতো সন্ধ্যা নিজের বাবাকে ফোন করে সব সমস্যার কথা বলে দেয়। তখন তার বাবা বলে, এই সব সমস্যার সমাধান আমি তোমাকে আগেই বলেছি। তোমার তো ছোটবেলা থেকেই জড়িবুটির ওপর নিয়ে অনেক জ্ঞান রয়েছে। যাও নিজের বাগানে গিয়ে ওই জাদু জড়িবুটি নিয়ে ব্যবহার করো, বুঝতে পেরেছো? আর সমস্ত রোগ থেকে তোমরা মুক্ত করতে পারো সবাইকে। নিজের বাবার কথা শুনে সন্ধ্যা ঘরে যায় আর বাড়িতে রাখা সেই বইটা খোঁজ করে, আর সেখানেই সেই রোগের একটা ওষুধ লেখা থাকে। আর তখন আনন্দের সাথে নিজের স্বামী মনোজকে গিয়ে বলে, বাবা যে জাদুই জড়িবুটি বলেছেন, ওটা আমাদের বাগানে অনেকগুলো আছে। আমরা ওগুলোকে আমাদের ইডলি স্যান্ডউইচে মিলিয়ে পুরো গ্রাম আর শহরের লোকেদেরকে ঠিক করে দিতে পারি। তাহলে দেরি করছো কেন? আমাদের ওই জড়িবুটির সাহায্যে মানুষের উপকার করা উচিত, যাতে আমরা সবাইকে সাহায্য করতে পারি। কিন্তু আমাদের কাছে কিছুদিনেরই জিনিসপত্র আছে, আর যদি আমরা এগুলোও শেষ করে দিই, তাহলে আমরা আগে কি করব জানি না। অসুস্থতা কতদিন থাকবে আর কখন যাবে। আরে এর পরে কি হবে সেসব নিয়ে চিন্তা করো না। আর তোমার বাবা যেমনটা বলেছে সেই জড়িবুটি নিয়ে ইডলি স্যান্ডউইচে মিশিয়ে সবাইকে খাইয়ে দাও। মনোজের এই কথা শোনার পর সন্ধ্যা নিজের বাগান থেকে জাদু জড়িবুটি নিয়ে আসে। এটা এমন এক জড়িবুটি যেটা শুধুমাত্র সিদ্ধ পুরুষ আর ওদের বংশধরদের কাছেই ছিল। সেই জড়িবুটি নিয়ে এসে সন্ধ্যা নিজের পাড়া প্রতিবেশীদের জন্য ইডলি স্যান্ডউইচ বানিয়ে তার মধ্যে মিশিয়ে খাইয়ে দেয়। এটা দিয়ে তো 4-5টা পরিবারকেই সাহায্য করতে পারবো আমরা, কিন্তু এত কমে এতে তো কোনো লাভ হবে না, তাই না? যেই মাত্র লোকেরা জানতে পেরে যাবে যে এটা জাদুই স্যান্ডউইচ,
তখন ওরা নিজেদের ঘর থেকে রেশন আর অনেকগুলো খাবারের জিনিসও আমাদের দেবেন। ওই সব জিনিসগুলো দিয়ে আমরা আরো জিনিস বানিয়ে নেব। আশেপাশের অনেকের বাড়িতেই সন্ধ্যা আর মনোজকে ইডলি স্যান্ডউইচ ভাগ করে দিয়ে আসে। ইডলি স্যান্ডউইচ যখন সবাই খায় তখন ওরা পুরোপুরি ঠিক হয়ে যায়। ওদের খিদে আর ওদের রোগ সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। আপনার এই সহায়তায় আমার বাচ্চাটা অসুস্থতা থেকে বেরিয়ে এসেছে। ভগবান আপনার ভালো করুক। আমরা পুরো গ্রাম আর শহরের লোকেদের ঠিক করতে চাই, সেই জন্য আমাদের আপনার বাড়ি থেকে রেশন চাই। এটা আবার কোনো জিজ্ঞাসা করার জিনিস? আমার তো রেশনের দোকান আছে, এটা তো তুমি জানোই। ব্যাস, আমার একটা শর্ত আছে, আমাকে জাদুইওয়ালা স্যান্ডউইচই খাইও। আপনাকে এটা বলার দরকার নেই। চলুন আমরা শুরু করি। সন্ধ্যা আর মনোজ ওই মহিলাটির মুদিখানা দোকানে যায় আর ওখানে গিয়ে ইডলি স্যান্ডউইচ বানানোর সমস্ত সামগ্রী নিয়ে নেয় আর সেগুলো দিয়ে অনেকগুলো ইডলি স্যান্ডউইচ তৈরি করে সারা গ্রামবাসীদের সবাইকে খাইয়ে দেয়। শোনো গিন্নি, যদি আমরা এই সব রোগীদের চিকিৎসা করে ফেলি তাহলে সারা গ্রাম, বরং পুরো শহরে আমাদের ইডলি স্যান্ডউইচের দোকান বিখ্যাত হয়ে যাবে, বুঝেছো? আর লোকেরা তো আয়ুর্বেদিকের ব্যবহার করতে শুরু করবে। তুমি একদম ঠিক বলেছ। আমাদেরকে শুধু জাদুই জড়িবুটি ওই ইডলির মধ্যে রেখে তার স্যান্ডউইচ বানাতে হবে, আর সমস্ত কাজ হয়ে যাবে। চলো দেরি না করে আমরা কাজ শুরু করে দিই। গ্রামবাসীদের সব বাড়িতে গিয়ে সন্ধ্যা আর মনোজ ইডলি স্যান্ডউইচ একটা একটা করে দিয়ে আসে আর তাদের বলে, এই নিন আমাদের ইডলি স্যান্ডউইচ খেয়ে নিন, এতে আপনার সমস্ত পরিবার ঠিক হয়ে যাবে আর কোনো অসুস্থতা থাকবে না। এই ইডলি স্যান্ডউইচের ব্যাপারে তো আমি অনেক কিছুই শুনেছি, আমি এটা অবশ্যই খাবো। সন্ধ্যা ওই লোকটাকে যেই ইডলি স্যান্ডউইচটা দেয় সঙ্গে সঙ্গে সেই লোকটা গিয়ে পরিবারের সবাইকে খাইয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই ওদের সবার রোগ ঠিক হয়ে যায়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা এত ভালো কাজ করছেন, আমার পরিবার থেকে আপনাদের আশীর্বাদ দেয়া হবে। আপনাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। সন্ধ্যা আর বিজয় তারপর ওখান থেকে চলে যায়। সারা গ্রামে ওদের জাদু ইডলি স্যান্ডউইচের প্রশংসা করে সবাই। তুমি তোমার বাবাকে ফোন করে ধন্যবাদ জানিয়ে দাও, উনিই তো আসলে মানুষদেরকে বাঁচিয়েছেন, বুঝেছো? মনোজের কথা শুনে সন্ধ্যা নিজের বাবাকে ধন্যবাদ জানায় আর তারপর থেকে ওই পুরো পরিবার খুশি আর আনন্দে ইডলি স্যান্ডউইচ বিক্রি করতে থাকে আর নিজেদের জীবন কাটাতে থাকে।